চট্টগ্রামে বিপিএল ঘিরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জোরে সোরে চলছে সংস্কার কাজ। ছাত্র জনতার আন্দোলনকে সম্মান জানিয়ে শহীদ আবু সাইদের নামে গ্যালারির নামকরণ। গ্যালারিটা আবু সাইদের নামে স্ট্যান্ড করা হয়েছে। আর জুলাই 36-এর জন্য একটা গ্র্যান্ড স্ট্যান্ডে কিছু ব্যবস্থা আছে। সুযোগ পেয়েও বোর্ড পরিচালক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আশরাফুল। স্বাচ্ছন্দ্য বোধ করছেন কোচিংয়েই, ভবিষ্যতে জাতীয় দলের দায়িত্ব নেয়ার আশা। সিলেটে বিপিএল উৎসবে আজ ছুটি, কাল দুপুরে বিগ ম্যাচে লড়বে বরিশাল ও রংপুর। সন্ধ্যায় চট্টগ্রামের প্রতিপক্ষ টানা হারের বৃত্তে থাকা সাকিবের ঢাকা। হাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তি বাড়ালো বাফুফে। মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের ফলাফলের উপর নির্ভর করছে ভবিষ্যৎ। স্প্যানিশ কোচের অধীনেই খেলবেন হামজা দেওয়ান চৌধুরী। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি এস.এম. ইকবাল। চট্টগ্রামে বিপিএল ঘিরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাজ রব। ছাত্র জনতার আন্দোলনে শহীদ আবু সাইদের নামে একটি গ্যালারির নামকরণ করা হয়েছে। মাঠের ভেতরে ও বাইরে পুরো দমে চলছে সংস্কার কাজ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুরো কাজ পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বিপিএলকে রাঙাতে সাজ রব জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দীর্ঘদিন সংস্কারের ছোঁয়া লাগেনি বন্দরনগরীর ভেন্যুতে। বিপিএল উৎসব শুরুর আগে সংস্কার করা হচ্ছে স্টেডিয়াম। 2010 সালে বিশ্বকাপের পর হয়নি কোনো বড় ধরনের সংস্কার, সেই কারণে এবার বিপিএল শুরুর আগে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। প্রেসিডেন্ট বক্সের নিচে নতুন করে ক্যান্টিলিভার লাগানো হয়েছে, হসপিটালিটি বক্সের গ্লাসও লাগানো হয়েছে নতুন করে, সেই সাথে ক্যানোপিও লাগানো হয়েছে নতুন। মিডিয়া সেন্টারের টিন শেড পরিবর্তন করা হয়েছে, নতুন করে ফ্লাড লাইটের উঠার সিঁড়ি, নষ্ট লাইট সারিয়ে নতুন লাইট বসানো হয়েছে। এছাড়া মাঠের সাউন্ড সিস্টেম, প্রেসিডেন্ট বক্সের সোফা, হসপিটালিটি বক্সের প্ল্যাটফর্ম সবকিছুতেই এসেছে পরিবর্তন। মাঠের দর্শকদের বসার চেয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদের আওতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে হচ্ছে পুরো সংস্কার কাজ। গ্যালারিতে রং করা হয়েছে, বক্সের মধ্যে পানি ঢুকতো, পানিগুলি বন্ধ হওয়ার জন্য ক্যান্টিলিভার করা হয়েছে, উপরে ক্যানোপির ছাদটা চেঞ্জ করা হয়েছে। অনেক কাজ করা হয়েছে যেগুলি দৃশ্যমান বলে মাঠে আসলেই দেখা যাবে। গণ অভ্যুত্থানের পর নতুন পরিবর্তিত বাংলাদেশে বিপিএল পাচ্ছে অন্যরকম গুরুত্ব। ইন্টারন্যাশনাল গ্যালারি শহীদ আবু সাইদের নামে করা হয়েছে বলে জানান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার। আমাদের ইন্টারন্যাশনাল গ্যালারিটা আবু সাইদের নামে স্ট্যান্ড করা হয়েছে। আর জুলাই 36-এর জন্য একটা গ্র্যান্ড স্ট্যান্ডে কিছু ব্যবস্থা আছে। অ্যাওয়ারনেস জাগানোর জন্য একটা স্ট্যান্ড করা হবে। ওইখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে এবং পলিথিন ব্যবহারে যে নিরুৎসাহ করার জন্য ওইখানে বিভিন্ন বিলবোর্ড এবং লাগানো হবে। ঢাকা সিলেটের পর সাগর পাড়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বিপিএল পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 16 থেকে 23 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে 12টি ম্যাচ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সুযোগ আসলেও ফিরিয়ে দিয়েছেন বোর্ড পরিচালক হওয়ার প্রস্তাব। বর্তমানে কোচিং পেশায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন মোহাম্মদ আশরাফুল। সময় আসলে দায়িত্ব নিতে চান জাতীয় দলের। বিপিএলে সাউথ আফ্রিকান কোচ মিকি আর্থারের কাছ থেকে নিচ্ছেন কোচিংয়ের দীক্ষা। তবে ভবিষ্যতে সুযোগ আসলে বিসিবির দায়িত্বে আসতে চান সাবেক অধিনায়ক, জানিয়েছেন রংপুর রাইডার্সের সফলতার গল্প। সিলেট থেকে দিগেন সিংহের ক্যামেরায় আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। খেলোয়াড় থেকে কোচ, তার অধীনে রংপুর রাইডার্স কিন্তু একেবারে দুর্দান্ত গতিতে ছুটে চলেছে। মোহাম্মদ আশরাফুল অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন রংপুর রাইডার্সের। তার কাছ থেকে রংপুরের সাফল্যের গল্প শুনবো, পাশাপাশি তার ক্রিকেটে সংগঠক কিংবা কোন ভূমিকায় নিজেকে দেখতেছেন সেই বিষয়গুলো জানবো। আশরাফুল ভাই, মানে একেবারে রংপুর রাইডার্সের যে স্লোগানটা দেখছি জয়ের লড়াই, আসলে আপনাদের তো লড়াই করতে হচ্ছে না এখন? না, আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে।
আমরা খুবই লাকি যে আসলে বিপিএল শুরুর আগে আমরা গ্লোবাল টি20 টুর্নামেন্টটা খেলতে গিয়েছিলাম। সেই জায়গা থেকে আসলে আমাদের বন্ডিংটা খুব ভালো হয়েছে। রানা এবং কি সাইফ হাসানের কথা যদি একটু স্পেশালি বলে, দুর্দান্ত ছন্দে আছে, কেমন দেখছেন বা ওই পেছনে কি গল্পটা যদি শুনি? নাহিদ রানা আমরা জানি যে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বোলারদের একজন, কারণ আমরা জানি যে সে কতটা এফেক্টিভ হতে পারে আমাদের বাংলাদেশি ব্যাটসম্যানদের এগেনস্টে বা ফরেন প্লেয়ারদের এগেনস্টে। যেহেতু 145 পেসে বোলারদের ফেস করাটা কিন্তু এতটা ইজি না। এক্স ক্যাপ্টেনরা যদি বা ক্রিকেট রিলেটেড পার্সনরা যদি বোর্ডে আসে, সেটা কতটা ভালো হয় ক্রিকেটের জন্য, আপনার ইচ্ছা আছে কিনা? না দেখেন, আমার এই ঘটনা যখন 4-5 মাস আগে হয়েছিল তখন একটা অফার এসেছিল, কিন্তু যেহেতু আমি লেভেল 3 করেছিলাম লাস্ট ইয়ার এবং আমিও চিন্তায় ছিলাম যে আসলে আমার কোন জায়গাটা যাওয়া উচিত, আমি মনে করি যে আমি খুব এনজয় করছি কোচিংটা। এই বোর্ড ডাইরেক্টর বা অন্য কোনো জিনিসগুলো হয়তো আমি একদম যখন বেঁচে থাকলে শেষের দিকে করতে চাই। এখন আমি যেহেতু আমার এনার্জি আছে, আমি মাঠে কাজ করতে পছন্দ করছি, আমি কোচিং লাইনেই থাকতে চাই। আমরা আসলে দেখছি এখন যেহেতু সালাউদ্দিন স্যার হচ্ছে ন্যাশনাল টিমে অ্যাসিস্ট্যান্ট কোচ হয়েছে, আস্তে আস্তে সময় আসছে মানে হেড কোচও বাংলাদেশি কেউ হবে, নিশ্চয়ই সেই স্বপ্ন আছে, যেহেতু কোচিং পেশাটাকে আপনার বেশি পছন্দ। ডেফিনেটলি এখন জাস্ট আমার স্টার্ট হয়েছে, আমি একটা একটা করে কাজ করছি, আমার এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করছি। তো এটা তো প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, কিন্তু এখনই আমি এত বড় চিন্তা করছি না, আমি জাস্ট একটা একটা করে চেষ্টা করছি ভালো কাজ করার জন্য। তিনি কোচিং পেশাটাকে যেভাবে আঁকড়ে ধরেছেন, সেই পেশাটায় বাংলাদেশের সর্বোচ্চ লেভেলে যেতে চান, সেই প্রত্যাশার কথাই জানিয়েছেন তারেক হাসান শিমুল। সময় সংবাদ, সিলেট। আজ বিপিএলে কোনো ম্যাচ নেই। একদিন বিরতির পর কাল বরিশালের মুখোমুখি হবে রংপুর, আরেক ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সিলেট পর্বে আজকে কিন্তু বিরতি রয়েছে, কোনো ম্যাচ নেই। আজকে প্র্যাকটিস করছে আগামীকালকে যেই দলগুলো ম্যাচ খেলবে তাদের প্র্যাকটিস, যদিও আসলে অপশনাল প্র্যাকটিস বেশিরভাগ দলেরই, কারণ পরপর ম্যাচ খেলা হয়েছে। যদি বলি চিটাগং কিংসের কথা, তারা কিন্তু এখন পর্যন্ত ম্যাচ খেলেনি, যে কারণে কিন্তু মোটামুটি পুরোদমে তারা অনুশীলন করছে। পাশাপাশি যদি একটু বিপিএল এর এখন পর্যন্ত পয়েন্ট টেবিলটার কথাও বলি, সেখানে কিন্তু রাজত্ব করছে রংপুর রাইডার্স। গতকালকে তারা কিন্তু ঢাকা ক্যাপিটালসকে কিন্তু বেশ বড় ব্যবধানে হারিয়েছে। প্রথম ম্যাচেও ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্সের বিপক্ষে হেরেছে। ঢাকা ক্যাপিটালসে বলা চলে যে একেবারে কোনোভাবেই জয়ের মুখ দেখছে না, টানা 4টি হার। অন্যদিকে 5 ম্যাচ খেলে ফেলেছে রংপুর এবং 5 ম্যাচেই কিন্তু তারা 5টিতে জয় পেয়েছে। আগামীকালকেও কিন্তু ঢাকা ক্যাপিটালসের ম্যাচ রয়েছে, সেখানে চিটাগং কিংসের বিপক্ষে মুখোমুখি হবে। দুই দল তাদের প্রস্তুতি সারছে, যেহেতু গতকালকে ম্যাচ খেলেছে ঢাকা ক্যাপিটালস, তাই আজকে আসলে আনুষ্ঠানিক অনুশীলন রাখা হয়নি, অপশনাল প্র্যাকটিস রাখা হয়েছে। যারা আসলে বেশিরভাগ স্কোয়াডে বা একাদশে ছিলেন না, তারাই আসলে অনুশীলন করতে গিয়েছেন। আমরা কথা বলেছি তাদের সাথে, আসলে দেখেছি আসলে কিভাবে আসলে মোটিভেট করা যায় দলকে, সেই বিষয়গুলো নিয়ে আসলে কোচিং স্টাফরা আসলে কাজ করছেন। পাশাপাশি একেবারে অপ্রতিরোধ্য গতিতে রংপুর ছুটছে, এই বিষয়গুলো নিয়ে আসলে গতকালকে কোচ, যিনি সহকারী কোচ রয়েছেন মোহাম্মদ আশরাফুল, তার সাথে কথা হচ্ছিল। তিনি আসলে বলছিলেন যে ওই যে গ্লোবাল টি20 লিগ যেটা আসলে জিতে এসেছে রংপুর রাইডার, সেই জায়গায় যে একটা জেল তৈরি হয়েছে টিমের মধ্যে, সেই জেলটা আসলে এখন পর্যন্ত ফলাফল দিচ্ছে এবং কি এই ধারাটা কিন্তু ধরে রেখেছে। পাশাপাশি বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, তারাও কিন্তু গতকালকে ম্যাচ খেলেছে এবং জয় পেয়েছে স্বাগতিক দলের বিপক্ষে। এই দলটাও কিন্তু দুর্দান্ত কিন্তু পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে। তবে বলা চলে যে আগামীকালকের যে ম্যাচ রয়েছে চিটাগং এবং কি ঢাকার মধ্যে, ম্যাচটা নিয়ে উত্তেজনা উন্মাদনা রয়েছে। দর্শকরা আসলে চাইছেন ঢাকা একটা জয় পাক, সেটা আসলে মাঠের ক্রিকেটেই প্রমাণ হবে। তো সিলেট থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। তারেক হাসান শিমুল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সিলেট থেকে, জানাচ্ছিলেন আছে বিপিএল এর রেস্ট ডে, টিমগুলো কি করছে তার সবশেষ তথ্য। অভিষেকের পর থেকে ওয়ার্কলোড ম্যানেজ করে খেলানো হচ্ছে পেসার নাহিদ রানাকে, তাই সফলতা পাচ্ছেন নিয়মিত। ইনজুরি সংখ্যা থাকলেও একটানা ম্যাচ খেলার মতো প্রস্তুতি তার আছে বলেও জানান রানা। সিলেট থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট।
চলন বলনে খুব একটা আগ্রাসী না হলেও গতির ঝড় তুলে কুপুকাত করেছেন নামি দামি ব্যাটারদের। ক্রিকেট বিশ্বে নতুন সেন্সেশন নাহিদ রানা আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকের পর থেকে দাপট দেখিয়ে যাচ্ছেন। 3 ফরম্যাটে আছেন জাতীয় দলে। চলমান বিপিএলে বল হাতে রংপুর জার্সিতে 5 ম্যাচে 9 উইকেট নিয়ে যৌথভাবে আছেন উইকেট শিকারের তালিকায় দ্বিতীয় স্থানে। কতটা ছন্দে আছেন এই পেসার তা বোঝা যায় তার এমন পরিসংখ্যানে। এই সাফল্যের পেছনের গল্প শোনালেন রানা। মূলত অভিষেকের পর থেকে বিসিবির দেয়া ওয়ার্কলোড ম্যানেজমেন্ট মেনে চলায় পাচ্ছেন সাফল্য। ছোট ছোট জিনিস যেমন ধরেন আমি বাইরে থাকলে নিজের ফিটনেস বলেন, তারপরে প্র্যাকটিসে মনোযোগ, এইগুলা আমাকে রংপুর টিমের কোচ বলেন, ম্যানেজমেন্ট বলেন, তারা সবাই হেল্প করে। তো এই জিনিসটা আমি এনজয় করতেছি এবং এই জিনিসটা মাঠে ডেলিভারি করার চেষ্টা করতেছি। অভিষেকের পর থেকে বিশ্রাম নিয়ে খেলানো হচ্ছে নাহিদ রানাকে। তবে বিপিএলে খেলছেন নিয়মিত। পেসার বলেই শঙ্কা রয়েছে ইনজুরির। তবে এই বোলার প্রস্তুত আছেন নিয়মিত ম্যাচ খেলতে। পরামর্শ নিচ্ছেন বিসিবির ফিজিও থেকেও। তুমি যেটা আপনি বললেন যে ইনজুরি, ধরেন মানুষ যুদ্ধে নামলে গুলি খায়, তো ক্রিকেট খেলতে আসলে ধরেন ইনজুরিতে পড়বো। আর যেটা মেনটেনের কথা বলতেছিলেন, ফিটনেস, এগুলো সব কিছু নিজে মেনটেন করতেছি এবং বিসিবি যেসব শিডিউল দিছে ওই শিডিউলগুলো মেনে কাজ করার চেষ্টা করতেছি। আর সামনে যা হবে আলহামদুলিল্লাহ। আমাদের ন্যাশনাল টিমের বাইজিৎ ভাই ফিজিও আছে, ওনার সাথে ধরেন যোগাযোগ হয়ে, তারপর আমাদের রংপুর টিমে সজীব ভাই ফিজিও আছে, ওনার সাথে সবসময় কথা হয়। তো ন্যাশনাল টিমের ফিজিওর সাথে অবশ্যই কথা হয়। গতির ঝড় তুলে নাহিদ রানা এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছেন কিংবদন্তিদের। ক্রিকেট বিশ্বে ভীতি ছড়ালেও নিজেকে সাধারণ মানুষ ভাবেন নাহিদ। কান দিতে চান না বাইরের আলোচনায়। এই জিনিসগুলোর থেকে আমি যত পারি দূরে থাকার চেষ্টা করি। তবে মানুষের প্রসঙ্গে এগুলো মানুষের শুনতে ভালো লাগে। তো আমি এই জিনিসটা চেষ্টা করি যত পারি এগুলো থেকে দূরে থাকার, কারণ নিজের ভিতরে যত স্যাটিসফাই কম আসবো তত আমি সামনে এবং আমার ভিতরে হাঙ্গ্রিনেসটা থাকবো পারফর্ম করার। না, নিজেকে আমি কোনো তারতম্য করতেছি না, কারণ আমি আপনাদের মতো নর্মালি মানুষ। তো আমি নর্মাল থাকার চেষ্টা করতেছি। বিপিএলে দল না পেয়ে আক্ষেপে পড়ছেন সাদমান ইসলাম। শুধুমাত্র টেস্টের ব্যাটার হওয়ার কারণেই কি তাকে দলে নিচ্ছে না ফ্র্যাঞ্চাইজগুলো? এই উত্তরটাই খুঁজছেন তিনি। এখন পর্যন্ত ওয়ানডে দলেও কোনো ডাকা হয়নি, তাও তিনি জানেন না। তবে নিজেকে সর্বদা প্রস্তুত রাখছেন সাদমান। বিপিএল তো লাস্ট অনেক প্রায় 4-5 বছর হয়েছে মনে হয় খেলা হয় না। আফসোস তো অবশ্যই লাগে, সবাই খেলে হয়তো বা খেলতে পারতেছি না। টেস্টের ব্যাটার সাদমান ইসলামের কাছে এই ট্যাগটা আনন্দের নাকি কষ্টের, এই উত্তরটাই হয়তো খুঁজে বেড়াচ্ছেন বাঁহাতি এই ব্যাটার। লাক্কাতুরায় চলছে বিপিএল উৎসব। সতীর্থরা সবাই ব্যস্ত যে যার দলের সঙ্গে। তবে সাদমান সীমাবদ্ধ মিরপুরের জিম আর ইনডোরে। তার করারই বাকি আছে। ড্রাফটের বাইরে থেকেও অনেকে দল পেলেও সাদমানকে নিতে যে কেউ আগ্রহী দেখায়নি। সবশেষ বিপিএল খেলেছিলেন 2020 সালে। T20টা ছিল, এটা আগে থেকে জানা ছিল, কিন্তু আমরা লাস্ট সিরিজটা খেলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজের সাথে, তো এসে সাথে সাথে T20তে ব্যাটিং করা হয়েছে। অবশ্যই যদি কিছু শটস আগের থেকে প্র্যাকটিস করা থাকতো বা ওইভাবে নিজেকে রেডি করে রাখতে পারতাম, হয়তো আর একটু ভালো রেজাল্ট আসতো। আমি যদি চেষ্টা করি সবসময় যে প্রিমিয়ার লিগটা ভালো করা, যে পাওয়ার হিটিং দিয়ে বা বড় বড় রান করে। তো এই বছর থেকে চেষ্টা থাকবে যদি এইভাবে নিজেকে রেডি করতে পারি। টেস্ট ক্রিকেটে সাদমানের অভিষেকটা হয়েছিল 2018 সালে। পারফরমেন্সও খুব একটা খারাপ নয়। তবে কখনোই ওয়ানডে দলে ডাক আসেনি এই বাঁহাতি ব্যাটারের। কিন্তু কেন? উত্তরটা জানা নেই সাদমানেরও। 19 ওয়ার্ল্ড কাপ খেলে আসার পরে আমাকে হয়তো আমি কখনো এই টিমে বা কোথাও ওডিআই খেলার ওরকম সুযোগটা আসেনি আমার, যে আমি নিজেকে প্রুভ করতে পারবো। তো আশা করি যে এখনই সুযোগ, যে বা প্রিমিয়ার লিগটাও আমি সবসময় রেগুলার খেলতে পারি না, হয়তো বা কোনো খেলা থেকে থাকে। সাদমানের মতো বিপিএল খেলা হচ্ছে না সাবেক ক্যাপ্টেন মুমিনুল হকেরও। তবে তাইজুল জয়রা দল পেলেও নিয়মিত জায়গা পান না একাদশে। টেস্ট ফরম্যাটের ক্রিকেটার হওয়াটাই কি অপরাধ তাদের কাছে? টেস্ট প্লেয়ারদের হয়তো বা ওইভাবে বা বেস্ট 11-এ কম দেখা যায়। এটা আশা করি যে সবাইকে যদি ওইভাবে সুযোগ দেওয়া হয়, যারা এখন টিমেও আছে, তো অবশ্যই তারা পারফর্ম ভালোই করবে। কারণ যারা এখন আপনার বিপিএল টিমে আছে ওরা সবাই প্রিভিয়াস রেকর্ড খুব ভালো বিপিএলে। হাভিয়ার কাবরেরাই থাকছেন জাতীয় দলের কোচ। তার অধীনেই বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলবেন হামজা চৌধুরী। তবে কাবরেরার জন্য অ্যাসিড টেস্ট মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ। এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে স্প্যানিশ কোচের ভবিষ্যৎ। হামজার দেখানো পথে আরও অন্তত 12 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার লাল সবুজের জার্সি গায়ে চাপাতে আবেদন করেছে বাফুফে বরাবর।
2024 সাল প্রত্যাশিত যায়নি হাভিয়ের কাবরেরার, আর তাই গেল মাসে চুক্তির মেয়াদ শেষ হবার পরও বাংলাদেশে তার ভবিষ্যৎ দোদুল্যমান। তবে সূত্র বলছে নতুন করে আপাতত কাউকেই আর পরখ করতে চাইছে না বাফুফে, তাই নিজেকে প্রমাণের আরও একটা সুযোগ পাচ্ছেন স্প্যানিশ কোচ। মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ, নানা কারণেই এই ম্যাচটি বাংলার ফুটবলের জন্য তাৎপর্যপূর্ণ, একইভাবে তা বেশ গুরুত্বপূর্ণ হাভিয়ের কাবরেরার জন্য, কারণ বাংলাদেশের ফুটবলে তার তৃতীয় ইনিংসের অনেকটাই নির্ভর করছে এই ম্যাচের ফলাফলের উপর। আবার এটাও আভাস আছে পুরনো বেতনেই লম্বা সময়ের জন্য টিকে যেতে পারেন কাবরেরা। তার সঙ্গে যতদিনের আমাদের কন্ট্যাক্টটা থাকবে তার সঙ্গে তো সেটা নিয়ে আমরা এগোবো। রেজাল্টটা ডিপেন্ড করবে ভাগ্যের উপরে, আমাদের খেলোয়াড়দের উপরে, কোচের উপরে। কোচ তাদের ফরম্যাট অনুযায়ী তার কোয়ালিটির উপরই কোন খেলোয়াড়ের ভিতরে কি আছে না আছে সে চিন্তা করে সেসব খেলোয়াড়কে খেলাবে। আমাদের কাবরেরা যে যখনই জাতীয় দলের ক্যাম্প ডাকবে হামজা কিন্তু তার আগে সেই পৌঁছাবে। মূল টার্গেটটা কিন্তু ইন্ডিয়া বেসিকই থাকবে, ইন্ডিয়াকে কিভাবে আমাদের পরাজিত করা যায়। বেশ কাঠখড় পুড়িয়ে হামজাকে পেয়েছে বাফুফে। লাল সবুজে তার অন্তর্ভুক্তির ইম্প্যাক্ট ব্যাপক। তাকে দেখে বাংলাদেশি বংশোদ্ভূত আরও বেশ কিছু ফুটবলার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর। এরই মধ্যে নাকি 10 থেকে 12 জন অফিসিয়ালি আবেদন করেছে বাফুফের কাছে। হামজাকে যখন আমরা নিয়েছি, হামজাকে নেওয়ার পরে এই বাংলাদেশের যারা বংশধর, যারা বিদেশে অবস্থান করছে, অনেকেই কিন্তু আগ্রহ প্রকাশ করেছে এবং প্রকাশ করার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে তারা কিন্তু যোগাযোগ করছে এবং যোগাযোগ করার পরে আমরা কিন্তু তাদেরকে অলরেডি বলেছি যে আপনারা আসেন, আমাদের কোনো অসুবিধা নেই। টিমটাকে ব্যালেন্সড করতে বসে নেই বাফুফেও। এরই মধ্যে সেট করে ফেলেছে কোচিং প্যানেল। বিদেশিদের পরখ করে নেওয়ার দায়িত্বে থাকবেন তারা। ট্রায়ালে দেশিদের চেয়ে ভালো করলেই খুলবে জাতীয় দলের দরজা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ফেডারেশন কাপের খবর। প্রিমিয়ার লিগের বদলা ফেড কাপে নিল আবাহনী। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে 1-0 গোলে হারালো আকাশী নীল। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন ইব্রাহিম। ঢাকা ডার্বি এখন আর আগের উত্তাপ ছড়ায় না, কিন্তু দল দুটো যখন আবাহনী আর মোহামেডান, তখন মর্যাদার লড়াইয়ে ছাড় নেই কোনো পক্ষের। তাই তো ইনফর্ম প্রতিপক্ষের বিপক্ষে দারুণ কৌশলী আবাহনী শিবির। অন্যদিকে সাদা কালোরা ছিল দ্বিধাদ্বন্দ্বে। প্রিমিয়ার লিগে উঠতে থাকা দলটা ফেড কাপে একেবারেই রংহীন। এই ম্যাচ হারলে ফেডারেশন কাপের নকআউট অনিশ্চিত হয়ে যাবে মতিঝিলের জায়ান্টদের। পরিসংখ্যান যখন এমন, তখন অল আউট অ্যাটাক ছাড়া উপায় ছিল না দিয়াবাতের জন্য। ম্যাচে হয়েছেও তাই। একের পর এক আক্রমণ করে গেছে মোহামেডান, আর আবাহনীর ডিফেন্স সেনানীরা আটকে গেছেন সেগুলো। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল সাদা কালোরা, কিন্তু দিয়াবাতে ছিলেন নিজের ছায়া হয়ে। বাকিরাও পথ হারিয়েছেন বারবার। পাল্টা সুযোগ ছিল আবাহনী শিবিরেও, কিন্তু অতি রক্ষণাত্মক হতে গিয়ে আক্রমণ করতে বেশ বেগ পেতে হয় মারুফুল হক শিষ্যদের। সময় যত গড়িয়েছে খেলা খারাপ হয়েছে দু দলেরই। মেরমেরে খেলা দেখে গ্যালারি ভর্তি দর্শকরাও ছিলেন বিরক্ত। এর মাঝে আচমকা সুযোগ আসে আবাহনীর ঘরে। 73 মিনিটে নিজেদের পেনাল্টি বক্সে মোহামেডানের আক্রমণ সামলে কাউন্টার অ্যাটাকে যায় আকাশী নীলরা। মাঠের রাইট উইং ব্যবহার করে আক্রমণে ওঠেন শাহরিয়ার ইমন। অরক্ষিত রক্ষণের পুরো সুবিধা নেন তিনি। বল বাড়ান আগুয়ান ইব্রাহিমের দিকে। মার্কারকে বোকা বানিয়ে দারুণ এক প্লেসিং শটে বল জালে জড়ান এই ফরওয়ার্ড। আনন্দে ফেটে পড়ে আবাহনীর ডাগ আউট। এরপর বাকিটা সময় গোল শোধের আপ্রাণ চেষ্টা করে গেছে মোহামেডান, কিন্তু কাজের কাজ হয়নি কোনো। শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশী নীলরা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চট্টগ্রামে বিপিএল ঘিরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জোরে সোরে চলছে সংস্কার কাজ। ছাত্র জনতার আন্দোলনে সম্মান জানিয়ে শহীদ আবু সাইদের নামে গ্যালারির নামকরণ। সিলেটে বিপিএল উৎসবে আজ ছুটি। কাল দুপুরে বিগ ম্যাচে লড়বে বরিশাল ও রংপুর। সন্ধ্যায় চট্টগ্রামের প্রতিপক্ষ টানা হারের বৃত্তে থাকা ঢাকা। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়।